স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচনের কারণে জাতীয় রাজনীতি এখন ইউনিয়নমুখী, এতে তৃণমূলে ভোটের উৎসব আসবে কিনা আছে অবশ্যই সেই প্রশ্ন। এসব নিয়ে আজকে আলোচনা অনির্বাচনীয়। কথা বলতে স্টুডিওতে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হুদা পপন এবং খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল এবং রাজশাহী জেলা সুজনের সমন্বয়কারী সুব্রত কুমার পাল। স্বাগত আপনাদেরও। আমি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। আপনার বাড়ি কুমিল্লা, আমারও মামা বাড়ি কুমিল্লা। আমি গতকাল কুমিল্লা থেকে আসলাম। ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে মানুষের আগ্রহ আছে, কিন্তু পাশাপাশি এই কথাটিও ঠিক সবাই মনে করছে যারাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন তারাই আসলে ইউপি নির্বাচনে জিতে যাবেন। কোনো ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতার কথা কেউ বলছেন না। মূল আলোচনাটি হচ্ছে আসলে কে মনোনয়ন আওয়ামী লীগ থেকে পেয়েছেন বা পাচ্ছেন। এই অবস্থাটি আপনার কানে ওইরকম এসছে কিনা। আমি জায়গার নামও বলতে পারি আপনি চাইলে। আমি চান্দিনা থানার একটি ইউনিয়নে আমার মামা বাড়ি, সেখানে আমি গিয়েছিলাম, কুমিল্লা জেলার। জি খালেদ সাহেব, আপনাকে ধন্যবাদ। এরকম কথাবার্তা তো নির্বাচনের সময় এই প্রথম না, আমরা অতীতেও শুনেছি যে অমুক জিতে যাবে, অমুক পরাজিত হবে, অথবা তাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই। আর এটা আসলে নির্বাচনী আলোচনারই একটি অঙ্গ হিসাবে বিবেচনা না করার তো কোনো যুক্তিও নাই। আমরা মনে করি এরকম বহুমুখী আলোচনা হবে, বিভিন্ন কথা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আপনার যে আগামী তাজুল ভাই ইঙ্গিতটি স্পষ্ট যে ইলেকশনে কারচুপি হবে। এখন স্পষ্ট ইঙ্গিত কেউ দিতেই পারে, এখন সেখানে তো আসলে আপনি কী বা করতে পারবেন। আর আমার অবস্থান থেকে অথবা সরকারের অবস্থান থেকে সরকার বা কী করতে পারবে, একটা কাজ করার চেষ্টা করতে পারে, সেটা হলো একটা সুস্থ নির্বাচনের জন্য যত কলা কৌশল নেওয়া দরকার এবং যত রকম আপনার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচনের কমিশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে, সরকার সেগুলো করার জন্য অঙ্গীকারবদ্ধ। তো স্বাভাবিকভাবে আমি মনে করি একটি সুস্থ নির্বাচন এবং একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার বড় বেশি স্বপ্ন দেখে। এই কারণে সরকার, আমি মনে করি যে বহু অর্জনের মাঝে এই যাত্রাকে অব্যাহত রাখা এবং সাস্টেনেবল করার জন্য স্বাভাবিকভাবে জনমানুষের সম্পৃক্ততা সরকারের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হওয়ার কারণে সরকার এই সমস্ত স্থানীয় সরকার পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে। আপনার কাছে কি মনে হয় যে সব মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয় এই গভর্নমেন্টের আসলে মূল উদ্দেশ্য হয়? 25 জন আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কেন? মানে এই এলাকায় কাউকে পাওয়া গেল না প্রতিদ্বন্দ্বিতা করার জন্য? এই যে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথাটা কেন আসবে, আমি এই কথাটা নিয়ে আমার আসলে মত মানে 2007-8 ভোটের অধিকার ছিল না মানুষের, সেজন্য 2007-8 ছিল না। তারপর থেকে আওয়ামী লীগের একটি জনপ্রিয় স্লোগান আওয়ামী লীগ ভাত এবং ভোটের অধিকার ফিরিয়ে দিচ্ছে। না, আওয়ামী লীগ নির্বাচনের প্রক্রিয়ায় অব্যাহত রাখার জন্য আন্দোলন করেছেন। 7-8 নিয়ে যদি কোনো ডিবেট থাকে, আমি জানি না ডিবেটটা কি অঙ্গে, তবে আমরা সেদিন নির্বাচনের জন্য আন্দোলন করেছিলাম, সেই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। এখন আর তো নির্বাচনের জন্য কোনো আন্দোলন সংগ্রামের দরকার নেই। নির্বাচন যথাযথ হচ্ছে এবং যথা প্রক্রিয়াতে হবে। আর 25 জন যেটা নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি বলছেন, দেখেন এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা, এই বিষয়টা শুধুমাত্র এই ক্ষেত্রে নয়। আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, সেখানেও দেখা যায় কিছু কিছু প্রাদেশিক নির্বাচনে দেখা গেল যে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা অসংখ্য প্রার্থী বিজয়ী অর্জন করেছেন। এখন আজকের এই সময় 25 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করার পিছনে ওখানে হয়তো তারা নিজেরা প্রার্থীদের মধ্যে আবার সমঝোতাও করে না। আমি বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনা প্রতিদ্বন্দ্বী, আমি আপনাকে তথ্যটা এই মুহূর্তে আমার কাছে যেহেতু একেবারে নাম আমার তথ্যটা আছে, বাট আমি কিন্তু সত্য ভিত্তিতে কথাটা বলেছি যে সেখানে উৎসব। আমি আজকের এই সময় না, যেমন আমি বলি 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তখন আমার ইউনিয়নে নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং আমি তখনও বলি নাই অথবা এখনো বলতে চাই না যে সে নির্বাচন জোর করে সকল প্রার্থীকে বসাই দেওয়া হয়েছে। সেখানে আলোচনার ভিত্তিকে প্রার্থীদ্বয়ের মধ্যে সমঝোতা হয়েছে এবং তারা একজনের নির্বাচন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তো এখন এই ক্ষেত্রেও আমি মনে করি যে এরকম একটা পরিস্থিতি পরিবেশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতেই পারে। এখন যদি প্রার্থীদ্বয় তাদের নিজেদের মধ্যে আলোচনার সাপেক্ষে, যেমন একটা যে আমি লক্ষ্য আমি বলি, যেমন দেখা গেল যে আমি একটু 1 সেকেন্ড শেষ করি, যে দেখা গেছে জাতীয় সংসদ নির্বাচনও কিছু কিছু এলাকায় দেখা যায় প্রার্থী খুঁজি পাওয়া যায় না কোনো দল, আবার দেখা যায় যে একই দলের আবার অন্য এলাকাতে দেখা যায় যে অসংখ্য প্রার্থী এবং সে এক অসংখ্যের মধ্য থেকে তাকে সিলেকশন করা তার জন্য খুব কঠিন হয়ে যায়। এই বাস্তবতা
নিয়ে আমাদেরকে মনে হয় মেনে না নিয়ে আমরা যদি এটা নিয়ে ভিন্ন কোনো রকমের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, এটা আসলে আমাদের অগ্রযাত্রার জন্য এবং গণতন্ত্রের জন্য মানুষের ভোটের প্রতি যে আকর্ষণ এগুলো আসলে কখনো সহায়ক হবে বলে আমি মনে করি। আমি জানি না যে কি যে আসলে কির জন্য সহায়ক হয়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি বিএনপি নিয়ে আমার অভিজ্ঞতার কথা বলি। মামাবাড়ি গিয়ে আমি বিএনপির পক্ষে কথা বলছেন এমন কাউকে আমি খুঁজে পাইনি। সবাই আওয়ামী লীগের বিপক্ষে অনেকে কথা বলতে আমি শুনেছি, কিন্তু বিএনপির পক্ষে কথা বলার মতো কোনো লোক খুঁজে পাইনি। তৃণমূলের এই অবস্থাটির সঙ্গে আপনি পরিচিত কিনা? আমি সত্যি জানতে চেয়েছিলাম, জানতে অনেক সময় চাইও নি, কারণ বেড়াতে গিয়েছিলাম, কিন্তু বিএনপির পক্ষে কথা বলছেন না কেউ, সরকারের বিপক্ষে বলছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। বিএনপির পক্ষে আপনার কাছে কথা নাও বলতে পারে, কারণ টেলিভিশনে আপনাকে সকলে চেনে যে আপনি বাংলাদেশের একজন অত্যন্ত উঁচু দরের বা অত্যন্ত জনপ্রিয় একজন সঞ্চালক। সবাই চেনে এরকম মনে হলো না, কারণ আমি এখানে বসেছিলাম সেই সময় যে আলাপ হচ্ছিল, তারা সরকারের সমালোচনা করছিলেন কেউ কেউ, কিন্তু বিএনপির পক্ষে বলার মতো লোক আমি আসলে খুব খুঁজে পাইনি। অর্থাৎ সরকারের সমালোচনা করবার পরে বাংলাদেশে সরকারের বা আওয়ামী লীগের বিপরীতে রাজনৈতিক দল তৃণমূল পর্যায়ে বিএনপি ছাড়া অন্য কোনো দল আছে বলে আমার জানা নেই। কিন্তু এখন জনমনে যে আতঙ্ক, এখনো কিন্তু অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা কিন্তু অব্যাহত আছে। না না, আপনার জন্য না, এমনিতেই আজকাল ওই সরকারের সমালোচনা করলেও প্রকাশ্যে বিএনপির কথা এখনো মানুষ বলতে ভয় পায়, কারণ একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও ভয় আতঙ্ক আছে, কারণ তাদের বিরুদ্ধেও হামলা আছে এবং মামলা আছে। এখন আপনাকে চিনেন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আপনি একজন অ্যাঙ্কার, এবং এটা জানে যে এরকম কি হতে পারে যে বিএনপি আসলে একটা সুখী মানুষের দল, বিএনপি আসলে একটা ঠিক ত্যাগী রাজনীতিবিদদের দল না? এটি একটি কারণ, যখনই কোনো হামলা মামলা বা কোনো একটা নির্যাতনের একটা সম্ভাবনা দেখা দেয়, তখন বিএনপি আসলে আর অত বেশি আগ্রহ নেয় না। তৃণমূলে আপনার সুখী বলেন আর ত্যাগী বলেন, এই তৃণমূলে যদি আপনি ত্যাগী নেতা খুঁজতে যান তাহলে কিন্তু বিএনপির ভেতরে আছে। আপনি বিএনপিকে ত্যাগী মানুষের দল বলবেন না। বিএনপির উপরে গত 9 বছরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, মানে বাংলাদেশের ইতিহাসে তো এই ধরনের অত্যাচার নির্যাতনের কাহিনী আজ পর্যন্ত আমাদের জানা নেই, কেউ বলতে পারবে না। তারপরেও যে বিএনপি এমন ভাবে আছে যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির সামনে সরকারি দল সহ কেউ দাঁড়াতে পারে না, তো এটাকে আপনি ত্যাগী নেতাদের দল বলবেন না? এত অত্যাচার নির্যাতনের পরেও আপনি তাহলে কোন দলকে ত্যাগী দল বলবেন এটা আমি জানি না। তবে আমি 1-2টা কথা বলতে চাই। এই যে আপনি প্রশ্ন করলেন ওনাকে, যে আমি শুনলাম যে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্যই সকলে ব্যাকুল, কারণ তারা মনে করেন যে মনোনয়ন পেলেই তারা পাশ করবেন। ইতিমধ্যে আপনি জানেন যে 114টি ইউপিতে বিএনপির প্রার্থী নেই। কেন নেই? আমি এটা হলফ করে বলতে পারি যে বাংলাদেশের 300টি নির্বাচনী এলাকার প্রায় 3000 ইউপিতে এক একটা ইউপি এলাকায় 2 থেকে 3 জন অর্থাৎ একাধিক প্রার্থী আছে চেয়ারম্যান হবার মতো। তারা কেন মনোনয়নপত্র দাখিল করতে পারছে না? নির্বাচনের যে নতুন একটা পদ্ধতি শুরু হয়েছে, একটা হলো মনোনয়নপত্র দাখিল করতে না দেয়। এর আগে আপনি শুনেছেন যে পৌর নির্বাচনেও ফেনীর মতো জায়গায় ম্যাডাম খালেদা জিয়ার নিজ জেলা, সেখানেও নিজ জেলা যখন বলছেন যে এই ফেনীতে বেগম খালেদা জিয়ার প্রভাব কতটা আছে এই মুহূর্তে, এটা প্রমাণ হবে যখনই নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং তারপরে মনোনয়নপত্র দিতে দিচ্ছেন না, এই কি অবস্থা? শুনেন, প্রশাসন এবং সরকারের ক্যাডাররা যখন সক্রিয় থাকে, আমি কি বলবো, ম্যাডাম খালেদা জিয়ার 73 সালে কেনা জমি, অর্থাৎ ওনার হাজবেন্ড কিনেছিলেন উনি যখন ব্রিগেডিয়ার, সে জমি পর্যন্ত বেদখল দিয়ে দিয়েছে। আপনি কি বলেন? আমি অবশ্য বেগম জিয়ার সাক্ষাৎকার শুনেছি যে জিয়াউর রহমান তার জীবদ্দশায় কোনো সম্পত্তি কিনে যাননি, এটা আমি নিজের মুখে তাকে বলতে শুনেছি। না, মানে এটা 1981 সালে ফজলে লোহানী ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, তাতে তিনি বলেছেন। না, উনি জানেনও না যে 7000 টাকায় তখন উনি যখন ব্রিগেডিয়ার ছিলেন জিয়াউর রহমান তখন কিনেছিলেন, এবং এই জায়গাটা কিনেও দিয়েছিলেন অনুস প্রতিম, এবং এককালে পরবর্তী সময়ে সেনা প্রধান হয়েছিলেন জেনারেল মুস্তাফিজুর রহমান। তিনি তার
মিসেসের জন্য কিনেছিলেন না আর ওনার জন্য, সে জায়গা পর্যন্ত বেদখল হয়ে গেছে। আপনি কি বলেন দেশের অবস্থা? তো সেই জায়গা পর্যন্ত বেদখল হয়ে গেছে। আমি শুধু ওই জায়গাটাকু না, আদম ভাই আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি তাজুল ভাইকে এইটি একটু মনে রাখতে বলবো যে এই যে নতুন সংস্কৃতি শুরু হয়েছে যে মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া, আমি আপনার কাছে আসছি পরে এই ব্যাপারে আপনার একটু বক্তব্য এবং বিশ্লেষণ শুনবো। জনাব রহিন হোসেন প্রিন্স, আমি আমার গ্রাম সফরের অভিজ্ঞতা থেকে বলি, আমাকে কিন্তু যারা চিনেছেন তারা একটি প্রশ্ন করেছেন যে আপনাকে এই প্রশ্নটি আগেও করতে হয়েছে, সেজন্য আমি আবারও আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা মিডিয়া বা গণমাধ্যম আপনাদেরকে বেশি বেশি সবসময় হাইলাইট করি, এটি হচ্ছে তাদের অভিযোগ এবং তারা এটির কারণ আমার কাছে জানতে চেয়েছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি ঠিক জানি না যে কোন যুক্তিতে সেটা বলেছে, কিন্তু আপনি যে চান্দিনার কথা বললেন, জি, আমি ওই অঞ্চলের মানুষ না, কিন্তু চান্দিনাতে একাধিকবার গিয়েছি এবং চান্দিনায় কিন্তু শক্তিশালী ক্ষেতমজুর আন্দোলন, কৃষক আন্দোলন রয়েছে। বিশেষ করে ক্ষেতমজুররা চান্দিনায় তাদের অধিকার আদায়ের লড়াইয়ে সক্রিয়। এখন আমি যে মিডিয়ার কথা বললেন, আমি জানি না চান্দিনার এই লড়াই কয়টা মিডিয়াতে আসছে। হয়তো ধরুন টকশো অন্যান্য জায়গায় আমরা হয়তো আসি, তখন দেন, কিন্তু কমিউনিস্ট পার্টি এবং শ্রমজীবী মানুষের পার্টির যে মূল যেটা দেওয়ার কথা, ওই ধরনের আন্দোলন সংগ্রামের কাভারেজ বা সেই জায়গাটা আমার মনে হয় যে মিডিয়াতে যথাযথভাবে আসে না। যার জন্যই আমাদের এই যে রাজনীতির বিস্তারের ক্ষেত্রে অনেক যে সমস্যা, আমি এটাকে মোটেই প্রধান সমস্যা বলছি না, কিন্তু এটি একটি ব্যাপার। সুতরাং ওই যুক্তিতে আমি আপনার ওই কথাটাকে সঠিক, মানে যারাই বললো আমার কাছে কারেক্ট মনে হয় না। আমি যদি আপনাকে এই প্রশ্নটি করি যে আমি নিজের কানে শুনতে পেলাম যে সরকারের অনেক সমালোচনা হচ্ছে কিন্তু বিএনপির পক্ষে কেউ বলছে না, আমরা তো মনে করি যে সরকারের বিপরীতে দলটি বিএনপি, এর কারণ কি আসলে কি? না সেটা এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। না, আমারও আপনি যখন কোশ্চেনটা করছিলেন আমার নিজের কাছে একটা প্রশ্ন যাচ্ছিল যে কেন যখন সরকারের সমালোচনা করছে, বিএনপিও সম্প্রতিকালে রাজনীতির নামে যে সহিংসতা ঘটনা ঘটিয়েছে এবং অতীতে তাদের যে রেকর্ড, তাতে আওয়ামী লীগের পরে তো বিএনপির কথা বলার কথা না, বরঞ্চ কথা বলার কথা হচ্ছে কমিউনিস্ট, বামপন্থী, অন্যদের। তাহলে আমাদের কথা বলছে না কেন? তাহলে আমরা নিশ্চয়ই আমাদের কতগুলো ত্রুটি আছে, জনগণের কাছে আমরা যথাযথভাবে যেতে পারছি না, আমাদের কথা বলতে পারছি না। আপনি যখন এই প্রশ্নটা করলেন আমার কাছে কিন্তু ওটাই মনে হচ্ছে। তা আমার কাছে মনে হয় যে এটা আমি একটু আত্মসমালোচনার জায়গায় আপনার এটাকে ধরে বলি যে আমি যে চন্দিনার কথাও বললাম, ওইখানে যেহেতু আমাদের একটা শক্তিশালী ক্ষেতমজুর আন্দোলন আছে, তারপর এবং ঐতিহ্যবাহী ওইখানে কমিউনিস্ট মুভমেন্টও আছে, কিন্তু তারপরেও না যেতে পারা বোধহয় এটা আমাদেরকে আরও একটু গভীরভাবে ভেবে দেখা দরকার। এবং আরেকটা হচ্ছে যে চলতি ধারার যে রাজনীতি, সেই রাজনীতির সাথে বোধহয় আমরা ঠিক কি বলবো যে আমি অ্যাডজাস্ট শব্দটা, ওর সাথে তো আমরা অ্যাডজাস্ট করতেই চাই না, কিন্তু তার সাথে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার যেটা, সেটা নিশ্চয়ই আমরা পারছি না। নাহলে কেন আমাদের কথা বলবে না? ওইটা না বললে এটা তো বলাই উচিত ছিল। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে যারা সমালোচনা করছে তারা বিএনপির, কিন্তু আতঙ্কের কারণে তারা নিজেদের বিএনপি কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন, কারণ তৃণমূল, আওয়ামী লীগ, বিএনপির বাইরে কোনো রাজনৈতিক দলের সেটা আমার মনে হয় ঠিক না। সেইটা মনে হয় যে আমার মনে হয় যে একবার আওয়ামী লীগের বিপক্ষে বিকল্প হিসাবে হয়তো মানে অন্য কিছু ভাবছে, আমি জানি না। আমি একটু আসলে ঢাকার বাইরে যেতেই চাই, কিন্তু আমার একটা বিরতি নিতে হচ্ছে। আমি খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল। আমি যখন ফিরে আসবো তখন আপনার কাছে জানতে চাইবো বিএনপি প্রার্থীরা যাতে বাধা না পান এই বিষয়ে আপনারা কতটা সচেতন। আর বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হুদা পপনের কাছে জানতে চাইবো বগুড়াকে বিএনপির ঘাঁটি বলা হচ্ছে, স্থানীয় নির্বাচনে তার কতটা প্রভাব পড়ছে। আমাদের সাথে রাজশাহী জেলা সুজনের সমন্বয়কারী সুব্রত কুমার পালও আছেন, তার সঙ্গে কথা বলবো এবং আমাদের যারা প্যানেলিস্ট স্টুডিওতে আছে তাদের সঙ্গে কথা বলবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি এখনই। আমরা ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হুদা পপনের কাছে খুব দ্রুত জানতে চাইবো যে স্থানীয় নির্বাচনে তার প্রভাব কতটা পড়ছে, যেটি বিএনপির ঘাঁটি বগুড়াকে যেটি বলা হচ্ছে। নাজমুল হুদা পপন। আসলে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে আর সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে অবশ্যই বিএনপি যে বগুড়ার ঘাঁটি এটি প্রমাণ হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বিগত পৌর নির্বাচনে যা দেখেছি, এটির যদি ধারাবাহিকতা রক্ষা হয়, অর্থাৎ আমাদের প্রার্থীরা নমিনেশন পেপার সাবমিট করতে পারছে না বা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হচ্ছে, সর্বোপরি মিথ্যা মামলা তারা আক্রান্ত হয়ে মিথ্যা মামলা ঘাড়ে নিয়ে
প্রশাসনের একদিকে প্রশাসনের হুমকি, জনাব পপন, প্রশাসনের আপনি যখন এই কথা বলছেন তখন আপনার মনেও কি মানে কি এই মুহূর্তের কথার জন্য কি আপনার মধ্যে মামলার ভয় কাজ করছে পপন ভাই? না, আমাদের তো ভাইয়া আমাদের অনেক নেতাকর্মী ইতিমধ্যে যারা নির্বাচনে অংশ নেবেন এবং নিচ্ছেন বা আগ্রহ প্রকাশ করেছেন, তারা অনেকেই ইতিমধ্যে মামলায় বিভিন্ন মামলায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন মামলার ভারে তারা মানে যারা নির্বাচন করছেন তাদের ক্ষেত্রে মামলার ব্যাপারটি আছে। আমি জনাব কামরুজ্জামান জামাল, আমি খুলনা জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আপনি বিএনপির প্রার্থীরা বাধা পাচ্ছেন খুলনা জেলায়, খুলনা বিভাগে, এইরকম অভিযোগ কিন্তু আমরা নিরন্তর শুনতে পাচ্ছি। এই ব্যাপারে আওয়ামী লীগ কি করছে যাতে বিএনপির প্রার্থীরা আসলে নির্বাচনে অংশ নিতে পারেন, মনোনয়ন জমা দিতে শুরু করে এটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আওয়ামী লীগ কি উদ্যোগ নিচ্ছে? জনাব কামরুজ্জামান জামাল। আসলে বিএনপি যে কথা বলেছে ওরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি বা বাধাগ্রস্ত হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই ওদের সাংগঠনিক দুর্বলতা মিথ্যার উপরে ঢাকার জন্যই, মিথ্যা কথা বলে ঢাকার জন্য ওই ধরনের কথা বলেছে। সাংগঠনিক দুর্বলতার সাথে মনোনয়নপত্র, জনাব কামরুজ্জামান জামাল, সাংগঠনিক দুর্বলতার সাথে মনোনয়নপত্র জমা দেওয়ার সম্পর্ক কি? মনোনয়নপত্র জমা দিতে তো সংগঠন করা লাগে না। তারা প্রার্থী ভালো, তারা প্রার্থী খুঁজে না পায়, প্রার্থী খুঁজে পায়নি বিধায় তারা সাংগঠনিক দুর্বলতা বিধায় তারা প্রার্থী খুঁজে পায়নি। সে কারণে তাদের সাংগঠনিক দুর্বলতা। এবং ওরা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং পরে যে সহিংস ঘটনা, যে তাণ্ডব লীলা চালিয়েছে, সে কারণে ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে বিধায়ী তো সাংগঠনিক দুর্বলতা, এবং জনগণ তাদের ম্যান্ডেট দেবে না, ভোট দেবে না। জনাব কামরুজ্জামান কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি একটি কথা বলতে চাই জনাব কামরুজ্জামান কামাল এবং নাজমুল হুদা পপন আপনাদের উদ্দেশ্যে, যে আমরা অনেক সময় এরকম মানে ডিমান্ড পাই যে কেন আমরা তৃণমূলের নেতাদের সাথে কথা বলি না, কিন্তু তৃণমূলের নেতারা যারা স্থানীয় এবং কেন্দ্রীয় নেতা আছেন, সরকারি কেন্দ্রীয় নেতা আছেন, সরকার বা সরকার বিরোধী, তারা সবাই একই সুরে কথা বলেন। আমরা আলাদা কিছুই আসলে শুনতে পাই না। এটি কেন সেটি পরে আবার আপনাদের কাছে শুনবো। আমি জনাব সুব্রত কুমার পাল, আপনার কাছে জানতে চাইবো যে ইউনিয়ন পরিষদ নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে আপনি মনে করছেন? রাজশাহী জেলা সুজনের সমন্বয়কারী সুব্রত কুমার পাল। ধন্যবাদ। আসলে যে বিষয়টি আমরা দীর্ঘদিন যাবত দেখছি, ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে আমি বিভিন্ন ইউনিয়নে আমি গিয়েছি এবং সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে। কিন্তু আমরা যদি সম্প্রতি যে এই যে বিনা ভোটের মধ্য দিয়ে আমি জানি যে 25 জন বা আরো 12 জন যুক্ত হয়েছে, এরকম গণমাধ্যমের খবর যে 37 জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়ার পথে, এরকম যদি হয় তাহলে এটি কিন্তু জনগণের মধ্যে একটি নির্বাচন কমিশন সম্পর্কেও কিন্তু একটি অনাস্থা তৈরি করে। আর সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যেটি বলবো, নির্বাচন সুষ্ঠু হওয়া আর অবাধ হওয়া এটি কিন্তু আবার দুই রকম বিষয়। নির্বাচন সুষ্ঠু হতে পারে, আমরা পৌরসভা নির্বাচনটি দেখেছি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবাধ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্ন কিন্তু এখনো আছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের তথ্যগুলো পেয়েছি। জনাব সুব্রত কুমার পাল, আপনাকে ধন্যবাদ। আমি দেখছিলাম জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সবগুলি বিষয় খুবই ম্যাথমেটিক্যাল মানুষ, উনি অ্যাডভোকেট আহমেদ আজম খান যেগুলি বলছিলেন এবং আমাদের তৃণমূল থেকে যেটা আপনি নোট নিচ্ছিলেন মনে মনে কিছুটা স্ক্রিবল করেও, আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন যে কেন আমরা আসলে বাধাটি দেখতে পাচ্ছি, কেন এরকম জোর জবরদস্তি দেখতে পাচ্ছি, কেন এটি করা হচ্ছে, আসলে কি লাভই বা হচ্ছে? আমি এখানে বিএনপির যে বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক মনে হয়, আপনি যুগ্ম সম্পাদকের বক্তব্য ছাড়া কিন্তু বাকি যে দুইজন বলেছেন তারা কিন্তু এটা তো বলেন সুজন, তো সুজন তো একজন আওয়ামী লীগের একজন সুজন। তো আমি এখানে এমন কোন তথ্য পাইনি যে জোর জবরদস্তি কাউকে মনোনয়নপত্র দাখিল করতে দিচ্ছে না। এখন এখানে যদি কেউ মনে করে যে আমি নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই অথবা আমার নির্বাচন করার আগ্রহ নাই, সেক্ষেত্রে তো আপনি এখানে জোর করে কিছু করতে পারবো না। এখানে আরেকটা বিষয় পরিষ্কার যে যদি আপনার বাংলাদেশের আজকে মিডিয়া, আমার মনে হয় অবাধ স্বাধীনতার কথা আমি বলবো না, শুধুমাত্র যে এখন বড় ধরনের একটা রোল প্লে করার একটা জায়গায় আছে। এখন আপনি যদি এ পর্যন্ত কি কোথায় কয়টা ঘটনা আমাদের নজরে এসেছে মিডিয়ার মাধ্যম দিয়ে, আমার তো মনে হয় না এখন যদি একটা লুকিয়ে থাকা
কোনো বিষয়বস্তুকে অথবা কোনো সাবস্টেন্সকেও আপনি কিন্তু লুকিয়ে রাখা সম্ভব নয়। আজকে বাংলাদেশের মিডিয়া এবং মিডিয়া আমি শুধু একটি কথা বলি যে এখন যে মানুষ নির্বাচনে অংশ নিতে চাচ্ছে না, আপনার এই বক্তব্যের সাথে একমত হয়ে আমি বলতে চাচ্ছি নির্বাচনে অংশ নিলে আমরা দেখেছি পৌরসভা থেকে শুরু করে সিটি কর্পোরেশন নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের বিরুদ্ধে জেল, জরিমানা, হামলা, মামলা অনেক গুণে বেড়েছে। নির্বাচিত হয়ে মানে কেই বা এই নির্বাচন করতে চাইবে, নির্বাচন অংশ নিতে চাইবে? এখন এখানে আপনাকে স্পেসিফাই করে বিষয়টা বলতে হবে। আমি একটা কথা বলি, এটা আমরা হাইপোথেটিক্যাল অথবা একবার অস্পষ্ট করে অনেকগুলো কথাই বলতে পারি, কিন্তু বিষয়টা হলো যে আপনি এখানে জোর জবরদস্তি আমরা প্রমাণিত হয়নি। এখন আমার মনে হয় না যে নির্বাচন হলে তার বিরুদ্ধে মামলা হামলা যদি অথবা তারকে যদি কোথায় কোনো রকম কিছু করে, তা আইনের আশ্রয় নিতে পারে। আমাদের বিচার বিভাগ স্বাধীন, এই বিচার বিভাগে আপনি তো আজকে আইনের আশ্রয় নিতে পারেন। এখন যারা জোর জবরদস্তি যাদেরকে মনোনয়নপত্র দাখিল করতে দিচ্ছে না, যে কথাটা আসতেছে, আমার তো মনে হয় না নির্বাচন কমিশনের কাছে এরকম একটা অভিযোগ লগ করার পরে, এই ঘটনাটা বেরিয়ে আসার পরে এখানে আপনারা জবাবদিহির আওতায় আনতে পারবেন না। দেখুন আমি একটা কথা বলি, এই দেশের মানুষ অনেক অভিজ্ঞ। এদেশে জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসনের নির্যাতনের নিষ্পেষণের পরেও দেখা গেছে যে এদেশে আওয়ামী লীগের মতন রাজনৈতিক দল তারা টিকে থাকার চেষ্টা করেছে, টিকিয়েছিল, মনোনয়নপত্র দাখিল করছে, নির্বাচন করেছে, এবং এরপর দিয়ে আরও বেশ কিছু সামরিক শাসন সহ অনেক আপনার এই সমস্ত নির্যাতনের মাঝেও কিন্তু মানুষ নির্বাচন করেছে। এখন আমি আমার বর্তমান অবস্থার অভিজ্ঞতার আলোকে আমি যদি বলি, আমি ব্যক্তিগতভাবে আমি দেখি না যে এমন জোর জবরদস্তি অথবা এমন বেশি একেবারে আলোচনার বিষয়বস্তু হওয়ার মতন অথবা নির্বাচন না যাওয়ার মতন কোনো পরিস্থিতি এই কারণে সৃষ্টি হয়েছে। একটি কথা বলে শেষ করি, এখন ধরেন অনেকগুলি বিএনপি একটি রাজনৈতিক দল বিগত নির্বাচনের পূর্বে 5 জানুয়ারি নির্বাচনের আগে এবং গত 5 জানুয়ারি 2015 তারা যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে তাদের পরিষ্কার যে আপনি তার জন্য হয়তো এটি হয়েছে, কিন্তু আমি আপনার ওই পয়েন্টটা নিয়ে একটু অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে আসতে চাই যে যদি বাধা দেওয়া হয়, যদি জোর করা হয়, দেশে আইনের শাসন আছে, আপনারা আইনের কাছে কেন যাচ্ছেন না? বা কয়টি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে গেছে? দেখুন, নির্বাচন কমিশনে অভিযোগের স্তূপ জমা হয়ে আছে। নির্বাচন কমিশন এটা ভ্রুক্ষেপ পর্যন্ত করছে না। আর সারা দেশে পত্র পত্রিকাগুলো দেখলেও তো স্পষ্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, 114টি ইউপিতে তাদের প্রার্থী নেই। তাহলে কি তাদের প্রার্থী সত্যি নেই? এটা কি কেউ বিশ্বাস করবে? সাংগঠনিক দুর্বলতা কথাটা তো অত্যন্ত হাস্যকর। কারণ তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যখন বিএনপির কমিটি হয়, সেখানে একাধিক সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে না, একাধিক সভাপতি সেক্রেটারি প্রার্থী হয়। কাজে এটা সাংগঠনিক দুর্বলতার কথাটা একটা হাস্যকর বিষয়। কিন্তু সাংগঠনিক দুর্বলতার কথাটা আপনি হাস্যকর বলছেন, কিন্তু দলীয় পদ পেতে প্রতিযোগিতা যে প্রতিহিংসায় রূপ নিয়েছে বিএনপির ক্ষেত্রে, এই জন্য বিএনপির তৃণমূলের কমিটি গঠনের কাজটি গতি পায়নি। শুনেন, প্রতিহিংসায় রূপ নাইনি, দলীয় পদ পেতে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। কিন্তু তাই বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন পাবে না, বরং চেয়ারম্যানে তো একাধিক প্রার্থী থাকবে, সেখানে সাবমিশন হবে না 114টি জায়গায়। আমরা কি এরকম বিশ্বাস করি? অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমরা কি এটি বলতে পারি যে যারা প্রতিদ্বন্দ্বিতা প্রতিহিংসায় রূপ নিয়েছে তারাই একজন আরেকজনকে হুমকি দিচ্ছে যে কেউ যদি বিএনপির পদ নিয়ে দাঁড়ায় তাহলে তাদেরকে? একেবারে কথাটা কাল্পনিক ছাড়া আর কিছুই নয়। কারণ দলীয় এখানে প্রতিযোগিতা থাকতে পারে। বলতে চাচ্ছেন যে এখানে মানে দলীয় তৃণমূল পর্যায়ে এটি তো আসলে প্রতিহিংসার ব্যাপারটি ঠিক নয়, একেবারে ঠিক নয়। আমি বলি এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো যে প্রথমত প্রার্থীকে বাধা দেয়া হচ্ছে মনোনয়নপত্র উঠাতে, দ্বিতীয় হলো তাকে হুমকি দেওয়া হচ্ছে, জীবনের হুমকি দেওয়া হচ্ছে যাতে মনোনয়নপত্র জমা না দেওয়া হয়, তৃতীয়ত হলো জমা যদি কোনোভাবে দেওয়া হয় সে যেন প্রচার করতে না পারে, তার বিরুদ্ধে হামলা মামলা দেওয়া হয় এবং তাকে দৌড়ের উপরে রাখা হয় এবং তার প্রচারকারীদেরকেও রাখা হয়। চতুর্থত হলো যেদিন নির্বাচন সেদিন তার এজেন্টদের বেরকেও দিয়ে সিল মেরে রায় ছিনিয়ে নেওয়া হয়। অর্থাৎ নির্বাচনের অনেকগুলো অভিনব পদ্ধতি এই সরকার। আপনি এক সেকেন্ড বলতে চাইছিলেন, আমি এরকম কি একটা সুনির্দিষ্ট অভিযোগ কি আহমেদ আজম খান সাহেব অথবা আমরা কি এ পর্যন্ত মিডিয়ার সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি যে ওকে সুনির্দিষ্ট অনেক অভিযোগ? একটা মিনিট, আপনার একটা লোককে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে,
অমুক এলাকাতে অমুক পারা যাবে, এটা আমরা- শুনেন, এটা আমরা হয়তো পারা যাবে। এরকম একটা কাল্পনিক করা একটা না, যাবে। এইগুলো একটা না। আসলে এখন বিভিন্ন কারণে যদি এই ঘটনাগুলোকে ঘটার পরে নির্বাচনের সাথে এটাকে টাই আপ করে আমরা যদি এখানে আমার মনে হয় যে এই wholesale অভিযোগগুলি একটা নিশ্চয়ই সুবিধা আদায় নিশ্চয়ই করার চেষ্টা করি। আপনি যদি বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভীকে শুনেন, তিনি প্রত্যেকদিনই আসলে স্পেসিফিক অভিযোগই দেন, বিভিন্ন জায়গার নাম ঠিকানা উল্লেখ করে। আপনি নিশ্চয়ই এটি খেয়াল করবেন, আমি করেছেন। আরেকটা আজব ভাই, আপনি- আমি এখানে একটা জিনিস হলো কি, রুহুল কবির রিজভী সাহেবের কিছু অভিযোগের ব্যাপারে আমি নিজে ব্যক্তিগতভাবে খবর নিয়ে দেখেছি, এর সাথে কোনো অস্তিত্বের বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। আমি 30 সেকেন্ড বলি যে এরা আবুল ইসলাম শুধুমাত্র সাহেব বলেছেন মানুষকে যে জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন আমলেও আমরা নির্বাচনে গিয়েছি। জিয়াউর রহমান সাহেব সামরিক শাসন জারি করেননি, এনে আওয়ামী লীগের নেতা খন্দকার মুশতাক করেছিলেন না বলি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তিনি তখন কতটা গণতন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে সংশোধনী দিয়েছিলেন, তখন ওনারা নির্বাচনে যেতে পেরেছেন, তখন কারচুপি হয় না। তাহলে ওনার কথা সেটা প্রমাণ হয়ে আমার কাছে সেই সময়কার রাষ্ট্রপতি আবু সাইদ মোহাম্মদ সায়েমের একটি ছোট বই আছে। না আমি ওইটাই যাব না, আমি নির্বাচনে থাকব। যে আবু সাইদ মোহাম্মদ সায়েম ওইখানে গেলে আমারও অনেক বক্তব্য আছে। সায়েমের একটি বই আছে, মানে আক্ষরিক ওইখানে গেলে আমারও বক্তব্য আছে। আমি বলছি যে জিয়াউর রহমানের আমলেও ওনারা নির্বাচনে গেছেন এবং কতটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে যে ওনারা নির্বাচনে যেতেও পেরেছেন, নির্বাচন করতেও পেরেছেন। একটা বিরতি নিতে হচ্ছে, আপনার সেকেন্ডগুলো একটু লম্বা হয় তাজুল ভাই। আমি একটু বিরতি নিতে। একেবারেই কোনো মানুষ গুন্ডা হুন্ডা ছাড়া আপনার এদের প্রতিরোধের মুখে নির্বাচন কেন্দ্রে যাওয়াটা কঠিন ছিল, তারপরে সেখানে নির্বাচনটা করেছে। জনাব রহিন হোসেন প্লিজ, আমি আপনার কাছে একটা বিরতি নিয়ে ফিরছি। সেটা হচ্ছে যে আমি যে অভিযোগগুলি শুনছি যে মানে সাধারণ মানুষের, আমরা সাধারণ মানুষকে যে জিম্মি, আমি যে অভিযোগগুলি শুনছি যে মানে সাধারণ মানুষের, আমরা সাধারণ মানুষকে যে জিম্মি দেখতে পাচ্ছি, যে মানে কোনটি সত্য হিসাবে মেনে নিব সেটি আমি জানি না। এই ব্যাপারে একটু আপনার একটু বিশ্লেষণ আমি শুনতে চাইবো। আমি তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি এবং ধন্যবাদ দিতে চাই আমাদের নজমুল হুদা পপন, কামরুজ্জামান জামাল এবং সুব্রত কুমার পাল আমাদের সঙ্গে ছিলেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি রহিন হোসেন প্রিন্সের কাছে, যে আমরা যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ শুনছি সেক্ষেত্রে আমরা আসলে অনেকটাই জিম্মি হয়ে পড়ছি কিনা। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাইবো যে আমরা জনগণ আসলে জিম্মি হয়ে পড়েছি কিনা, যে আমরা যেটা আপনারা বলেন কিন্তু আসলে আপনারাও আমাদেরকে উদ্ধার করছেন না, এবং আমরা আসলে এর মধ্যে আর কতদিন থাকবো? না ঠিক আছে, আপনি যেটা বললেন, দেখুন আমি এবার যে নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, আমরা স্থানীয় পরিষদের নির্বাচন এইটার একটা গুরুত্বটা কেন চিন্তা করি, এই যে গণতন্ত্রের কথা, উন্নয়নের কথা এটা বলছি, এই জায়গায় জনগণকে তো সম্পৃক্ত করার জন্য। এটাই যদি প্রধান হয়ে থাকে তাহলে জনগণকে তার ভোটাধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। সে ভোট কেন্দ্রে আসতে পারবে এবং নিজে যাকে পছন্দ করে তাকে সে ভোট দিতে পারবে। এটি একটি, একই সাথে যে যোগ্যতা সম্পন্ন মানুষ নির্বাচনে দাঁড়াতে পারবে, এটাই। কিন্তু আপনি এইবারের প্রেক্ষাপটটা একটু দেখেন, দুইটা প্রেক্ষাপট ঘটে গেছে। একটি হচ্ছে সম্প্রতিকালে ভোটের ধারা, এটা সম্প্রতিকালে কি বলবো, এখানে অনেক কথা বলছে, আমরা জিয়াউর রহমান থেকে শুরু করে হানা ভোট থেকে শুরু করে বহু ঘটনা দেখেছি। 90-এর পরে যে ভোটের অধিকার আমরা ফিরে নিয়ে আসছিলাম, যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখছি সেটা ব্যত্যয় ঘটেছে। সম্প্রতিকালে আমাদের পার্লামেন্ট নির্বাচন, স্থানীয় পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, অন্যান্য নির্বাচনে কিন্তু এটা দেখেছি। তাহলে আমার সামনে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, যদি আমি প্রকৃতপক্ষে মানুষকে কিছু করতে চাই তাহলে ভোটাধিকার ফিরিয়ে দেব। আমি এখনো পর্যন্ত তার পুরোপুরি কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, এটি একটা গেল। আরেকটি হচ্ছে যে স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে চাই তাহলে আমার কি দরকার ছিল, স্থানীয় সরকারের ক্ষমতায়নের প্রশ্নটার আলোচনাটা এই নির্বাচনকে সামনে চলে আসার দরকার ছিল, সেটি আসে নাই। বরঞ্চ দেখুন যে একটা এবারের নির্বাচনের আরেকটা বিশেষত্ব হলো যে আগে এটা উৎসবমুখর পরিবেশে গোষ্ঠীগতভাবে বা বিভিন্নভাবে মানুষ নির্বাচনে দাঁড়াতো, এবার চলে আসলো একটা মার্কার নির্বাচন। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই মার্কার নির্বাচনের বিরুদ্ধে না, বরঞ্চ পক্ষে অনেকদিন ধরে বলে আসছি। কিন্তু যে রাজনৈতিক সংস্কৃতি দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা সহ আরো একটা উন্নত পর্যায়ে নিয়ে যেয়ে যেটা আসার দরকার ছিল, এবার কিন্তু সেই পদ্ধতিতে আসে নাই। এইটার জন্য জনগণের সাথে আলাপ আলোচনা করা, নানাভাবেই কিন্তু নিয়ে আসার কথা ছিল। এটা না নিয়ে এসে সরকার যখন এটা নিয়ে আসলো, তার মোটিভটা সম্পর্কে কিন্তু অনেকেই সেটা জানেন, সেটা হয়তো সময় কম বলে আমি সেদিকে যাচ্ছি না। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো হচ্ছে জনগণকে নির্বাচনের নামে দাঁড়িয়ে আমি কিন্তু যে অংশগ্রহণ নিশ্চিত করব, স্থানীয় সরকারের যেটা দরকার ছিল সেই জায়গাটা মোটেই হচ্ছে না। বরঞ্চ এখানে মার্কার মাধ্যমে নির্বাচিত হয়ে এসে এই ক্ষমতাকে আরো
কুক্ষিগত করার একটা ধারার জায়গায় চলে যাবে। আর মানুষ যে দীর্ঘদিন যে ভোটটি দিতে পারেনি এবং নিজেকে যে উইথড্র করে নিয়েছে ভোটের জায়গা থেকে, আমি মনে করি যে এইবার যে 6 পর্বের নির্বাচন হবে, এই 6 পর্বের নির্বাচনে যদি নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীনরা জনগণকে ভোট কেন্দ্রে আসার ব্যাপারে তারা নিশ্চিত না করতে পারেন, তাহলে মানুষ সবকিছু থেকে নিজেকে উইথড্র করে নেবে এবং আমাদের দেশের সামনে একটা বড় ক্ষতি হয়ে যাবে। এবং এই যে জিম্মিটা হবে, এই জিম্মি দশা থেকে জনগণকে কবে উদ্ধার করা যাবে, এটি আমাদের জন্য খুব একটা কঠিন বলে মনে হয়। এবং এই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এটা তো আমি আগেও বললাম যে একটা বড় ব্যাপার হচ্ছে সরকারের যা কাজ তার, হ্যাঁ, যুদ্ধাপরাধীদের বিচারের এই কাজটাকে হয়তো পজিটিভ বলতে পারি আমরা। তাই ছাড়া উন্নয়নের যেটা হচ্ছে, উন্নয়নের যারা প্রধান যে যারা করছে তারা কিন্তু পর্যাপ্ত ভাগ পাচ্ছে না। কিন্তু তাদের প্রতি জনগণ অনীহা কেন? কারণ লুটপাট তন্ত্র সহ বিভিন্ন জায়গায় এমনভাবে জেকে বসেছে, তাদেরকে সমর্থন করার কোনো কারণ নেই। কিন্তু তথাকথিত বিরোধী দল নামে যারা, তাদেরও সমর্থন করার কোনো কারণ নেই। তাহলে সমর্থন যাদের হতো, মানে সরকারের সমর্থন করার কারণ নাই, বিরোধী দলকে সমর্থন করার কারণ নাই, আপনাদেরকে সমর্থন করার কারণ নাই। না, আমি কারণ নাই। তাহলে মানুষ, আমি এটা বলছি, মানুষ তাহলে এখন তাহলে জিম্মি কোথায় হয়ে আছে? বিরোধী দলের অনেকটা বলি না, বিরোধী দল তো ইচ্ছা করলে, আপনি তার অনিচ্ছা সত্ত্বেও যদি একটা ভোট দেয়, ধরেন মানুষ একেবারে পিপাসার্ত, সে পানি খেতে চায়, এখন একটা ময়লা পানি খেয়ে সে জীবন ধারণ হয়তো বা করছে, তাহলে তাকে কিন্তু প্রকৃতপক্ষে এটাকে পানি খাওয়া আপনি বলতে পারবেন না, ভালো পানি পাচ্ছে না বলে। তাহলে আমি দেখি এখানে সে জিম্মি কোথায় দেখছেন? আমার বিবেচনায় মানুষ এবারের জিম্মি হয়ে যাবে, সে সমস্ত প্রক্রিয়া থেকে নিজেকে আরো বেশি উইথড্র করবে। যেটা যে বিচ্ছিন্নতা ঘটনা ঘটে যাবে, যেটা আমাদের দেশকে ভালো বাণিজ্য হচ্ছে না, সেই দায় দায়িত্ব নিশ্চয়ই, সেই দায় দায়িত্ব নিশ্চয়ই সবাইকে নিতে হবে। আমরা এড়াইতে পারি না, আমরা মনে করি এই দায়িত্ব একটু ভাগিদার, সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা একটা বিরতি নিচ্ছি তাজুল ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি জনাব তাজুল ইসলাম আপনার কাছে জানতে চাই, এবং আমাদের একজন দর্শকের একটি কথা আপনাদেরকে শোনাই। সেই দর্শকের নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলছেন যে নির্বাচন ছিল আনন্দপূর্ণ উৎসবের, আজ সেই নির্বাচন হয়েছে ভয় ও ভীতির উৎস এবং জনমনে আতঙ্ক। এর উৎস হচ্ছে জনমনে আতঙ্ক, সেটা হচ্ছে যে ওই দর্শক বলছেন। যাই হোক, আমি একটা বিরতি নেওয়ার পরে আপনার কাছে জানতে চাইবো যে জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, যে আসলে স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকারকে সুসংহত এবং শক্তিশালী করার জন্য এই নির্বাচন হচ্ছে, নাকি আওয়ামী লীগের কিছু লোকদের কিছু পদ পদবি এবং কিছু পাইয়ে দেওয়ার জন্য এই নির্বাচন হচ্ছে? এই প্রশ্নও তুলছেন অনেকে। আপনি এটিকে কিভাবে অ্যাড্রেস করবেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। তিনি প্রশ্ন করেছিলেন যে আনন্দ উৎসবের নির্বাচন আজ ভীতির নির্বাচনে পরিণত হচ্ছে, জনগণের আতঙ্ক তৈরি আছে। কেউ কেউ বলছেন যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য না, কারণ এরকম কোনো এজেন্ডা আমরা শুনছি না। আসলে ক্ষমতার ভাগে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটু অংশ নেওয়ার জন্যই আসলে ইউপি নির্বাচনটি হয়তো কাজ করবে। আপনি মন্তব্য করেন? না, আসলে খালেদ সাহেব, আমি বিষয়টাকে এভাবে কেন দেখব, আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথাটা আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকা সফর করে প্রথমে আপনার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সেখানে সরকারের উপর বিরক্ত আছে মানুষ, অথবা কোনো কোনো বিষয়ে অসন্তুষ্টি আছে, কিন্তু বিএনপির পক্ষে নাই। এখন এটার ব্যাখ্যাটা আবার রহিম হোসেন প্রিন্স সাহেব দিয়েছেন, অথবা আমি ওইটাতে আর ডিটেলসে যেতে চাই না, যে এখন বিএনপির পক্ষে কেউ অবস্থান নেয় না কিন্তু সরকার সমালোচনা করে, এ কিন্তু স্বতঃস্ফূর্ত অবস্থা আছে। আপনি যে তিনজনকে আমাদেরকে অনলাইন আমাদের সাথে টাই আপ করলেন, ওনারা যে বক্তব্য রাখলেন সেখানে বললো যে দুইজনে বললো যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে বসে আছে। এখানে একটা জিনিস হলো না, দুইজনে বলেছেন, আরেকজন বলেছেন রাজশাহী থেকে যিনি নাকি সুজনের, যে তিনি বলছেন আমি গ্রামগঞ্জ ঘুরে দেখেছি মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ কাজ করতেছে, তবে তার পাশাপাশি আতঙ্ক ভয়ও আছে, এরকম কথাটা বলেছেন। আমি আতঙ্ক ভয়ের কথা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমি আওয়ামী লীগের একজন, আরেকজন বিএনপির। এখন আপনি কিন্তু যদি বিএনপিটাকে যদি আপনি ইগনোর করেন, তাহলে একজনের কথা আমাকে বলতে হবে। আচ্ছা, আমি কথাটা শেষ করি। এখানে বিষয়টা হলো যে উৎসব আমেজ যখন থাকে, যে কোনো উৎসবের সাথে কিছুটা ভয়ভীতিও কাজ করে। যখন আমরা পরীক্ষা দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিই, যেমন আমি নিজেও নির্বাচন করেছি, অথবা আপনার বাড়িতে একটা উৎসব হবে, সেই উৎসবে আপনার সম্পূর্ণ সার্থকভাবে আপনি সমাধান করতে পারবেন কিনা, সেজন্য আপনার মনের ভিতরে কিছু আতঙ্ক, অথবা যারা আয়োজক তাদের মধ্যে কিছু ভয়ভীতি কাজ করবে। এখন আমি জানি না এর বাইরে বর্তমান অবস্থাতে এমন কিছু বিরাজ করছে কিনা, অথবা আমরা বেশি কথা বলে মানুষকে আতঙ্কিত করে ফেলতেছি কিনা, যাতে নাকি মানুষ আসলেই মনে করেন যে আমাদের এই মেসেজগুলোর মাধ্যম দিয়ে, অথচ আমার মনে হয় না যে এমন কোনো বাস্তব অবস্থাটা বিরাজ করছে যে এখানে একেবারেই এমন কোনো অবস্থানে যে নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির পক্ষ থেকে আমি মনে করি ওনাদের একটা রাইট রোল প্লে করার এখানে সুযোগ আছে, টু এনকারেজ অ্যান্ড টু মোটিভেট দেয়ার পিপল টু কাম ফরওয়ার্ড টু উইথ কারেজ টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। আর এখানে
আপনার এখানে স্ট্রেংথেন করা লোকাল গভর্নমেন্টকে, গভর্নমেন্ট ইজ ভেরি মাচ অপটিমিস্টিক, কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে দেশকে একটি মধ্য আয়ের দেশ এবং উন্নত বাংলাদেশে রূপান্তরিত করার জন্য, সেজন্য আমরা বিশ্বাস করি জনমানুষের অংশগ্রহণ ব্যতীত এটা সম্ভব নয়, এবং মানুষকে অংশগ্রহণ করানো হয়েছে, বিভিন্ন আঙ্গিকে অংশগ্রহণ করেছে। আর যদি না করতো তাহলে এত ব্যাপক উন্নয়ন কি করে সম্ভব হলো? জনমানুষ যদি সত্যিকার অর্থে সকল শ্রেণী পেশার মানুষের আজকে অংশগ্রহণ করানো সম্ভব হয়েছে বলে এটা সম্ভব হয়েছে। অতএব আমি মনে করি না এখানে কোনো রকম আওয়ামী লীগের লোকেরা, যদি আওয়ামী লীগ ক্ষমতা আছে তারা পদ না পাইলেও তো যদি মনে করেন তাহলে তো তারা ক্ষমতাবান, তাইলে সেখানে আওয়ামী লীগের লোকদেরকে অ্যাকোমোডেট করার জন্য নির্বাচন, এটা একেবারে একটা ভ্রান্ত অথবা একটা কাল্পনিক। এখন সরকারে যখন থাকবেন যত ভালো কাজ করবেন আমি জানি সেটা তখন আর মূল্যায়ন হবে না, আর যখন নাকি ক্ষমতার থেকে গেলেই এরপরে তখন হয়তো বোঝা যায়। এখন বাস্তবতাটা হলো যে যেমন বিএনপির কথা এখন যে মানুষ বলে না, এই কথাটার বাস্তব কারণটা হলো কি বিএনপির শাসন আমলটা মানুষ দেখেছে, ওইটা তিক্ত অভিজ্ঞতা মানুষ এখনো বলে না, এবং এর পরবর্তীতে তাদের অথবা ভয়ভীতিতে বলে না, সেটাও তো হতে পারে। ভয়ভীতিতে সরকারের সমালোচনা করতে পারে আর ওনাদের পক্ষ অবস্থান করতে পারে না। বিএনপির পক্ষে বললে সরকারের সমালোচনা করলে করবে না, সরকারের বিরুদ্ধে বললে সরকারকে গালিগালাজ করলে তার বিরুদ্ধে করবে না। যথেষ্ট পয়েন্ট নিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম থেকে। আমি যদি আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি হলো উৎসবের সংস্কৃতি, এরা নির্বাচনটাকে উৎসবের মতো মনে করে। কিন্তু যখন বাংলাদেশের মানুষ দেখলো যে 5 জানুয়ারি তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হলো, এরপরে উপজেলা নির্বাচনের 3য় ধাপ থেকে তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হলো, তারপরে 3 সিটি কর্পোরেশনের নির্বাচনে তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হলো, তারপরে পৌরসভার নির্বাচনে তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হলো। এই আতঙ্কে ইউনিয়ন পরিষদের নির্বাচনে এখনই 114টা ইউপিতে মনোনয়নপত্র দাখিলই করতে দিল না বিএনপিকে। অর্থাৎ এই যে অবস্থা বাংলাদেশের, এই জন্যই দর্শক সঠিক কথাটি বলেছেন যে উৎসবের পরিবর্তে নির্বাচন কমিশনের উপর আপনাদের আস্থা নেই। আমি যদি একে একে বলি, নির্বাচন কমিশনের প্রতি বারবার অনাস্থা জানিয়েছেন আপনারা, নির্বাচন কমিশনকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা উপহাস এবং বিভিন্ন ধরনের বিদ্বেষ করেছেন, তারপর আপনার নির্বাচনে অংশটি নিচ্ছেন কেন? আসলে এই কারণেই নিচ্ছে, এই নির্বাচন কমিশনের উপরে আমাদের আদৌ আস্থা নেই, কিন্তু তারপরেও দুটো কারণে নিচ্ছি। একটা হলো গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছে, কারণ নির্বাচনে অংশ না নিলে আপনারা বলবেন যে না নির্বাচনে অংশ নিচ্ছে না, তাহলে এই দলটি তো তাহলে বাংলাদেশের নির্বাচনের রাজনীতি থাকতেই পারবে না। শুনেন, একটা হলো নির্বাচন আমরা গণতন্ত্রের স্বার্থে নিচ্ছি, আর একটা হলো নির্বাচন ব্যবস্থাটাকে যে ধ্বংস করে দিচ্ছে বর্তমান সরকার, এটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করে দেবার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। দেখুন নির্বাচনে যারা আওয়ামী লীগকে তো হেরে প্রমাণ করতে হবে যে মানে আপনারা ভুল। আওয়ামী লীগ যেতে প্রমাণ করছে যে তারা নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করছে, কারণ একটা নির্বাচনী এলাকা নেই যেখানে তারা বিশৃঙ্খলা তৈরি করে জিতেছে। একটা নির্বাচনী এলাকা নেই, একটা নির্বাচনী এলাকা নেই যারা বিশৃঙ্খলা তৈরি করে জিতেছে। আমি রুহিন হোসেন প্রিন্স ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে এই অবস্থাটা থেকে প্রতিরোধ করার জন্য, এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য জনগণ স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু করার সুযোগ আছে কিনা? আপনার কাছে কি মনে হয়? এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সুযোগ দেখছি না, কিন্তু করতে হবে। ওই জায়গাটা যদি জনগণকে উঠিয়ে না আনা যায় তাহলে দিন দিন অবস্থাটা আরো খারাপ হবে। কিন্তু যেমন ধরুন আমি এই পয়েন্টটা একটু তুলতে চাই, ধরেন আগে যে নির্বাচন ছিল, মানে সাধারণভাবে যখন ভালো নির্বাচন হতো সাধারণ ভালো মানুষরা ইউপিতে চলে আসতো অনেক জায়গায়, তাই তো? কিন্তু আমরা এখন মার্কার নির্বাচনে, দলীয় নির্বাচনে কিন্তু আসছে না। কিন্তু তাহলে কি আমি নেগেটিভলি দেখবো? আমি মোটেই না। তাহলে আমি যদি নির্বাচন, মানে আমরা যে রাজনীতির যে অপরাজনীতির ধারা চলছে, এই ধারাটাকে বাদ দিয়ে যদি একটা ভালো রাজনীতির ধারা করতে পারি, তাহলে কিন্তু এই ভালো মানুষগুলোকে এই রাজনীতির ধারায় টেনে আনতে পারবো, এবং তাদেরকে জনগণের সাথে অংশগ্রহণমূলক অবস্থায় নিয়েই জনগণকে মান উন্নয়নের জায়গায় যেতে পারবো। এখন এই জায়গাটা এত সহজ না, কারণ এখন কেন্দ্রীয়ভাবে ক্ষমতাটাকে এমন কুক্ষিগত হয়ে গেছে, রাজনীতি থেকে আদর্শ বিসর্জন দিয়ে যেন তেন প্রকারে ক্ষমতায় থাকা, এবং ক্ষমতার সিঁড়িটাই হচ্ছে নিজের অর্থ বৈভব গড়ে তোলার জায়গা। সুতরাং এই জায়গায় আমরা একটা সংকটপূর্ণ জায়গায় আছি। সুতরাং আমাদেরকে, আমার মনে হয়, দুটি প্রধান কাজ করতে হবে। একটি হচ্ছে রাজনীতি বাঁচানোর কাজ, আরেকটি হচ্ছে এই অবস্থা থেকে উঠে আনার জন্য যারা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকে একটা ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে জনগণকে এই যে খারাপ জায়গাকে না বলে ভালো মানুষের পক্ষে, ভালো দলগুলোর এবং শক্তির পক্ষে এসেই একটা 15 সেকেন্ড আজম ভাই আপনাকে। আমি মনে করি বাংলাদেশের
গণতন্ত্রকে বাঁচাতে হলে নির্বাচন ব্যবস্থাকে বাঁচাতে হবে, এবং এই নির্বাচন ব্যবস্থাকে বাঁচানোর একটাই মাত্র পথ, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে এই নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করতে তাজুল ভাই, হবে। শেষ কথা আপনার কাছে না, শুনবো। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালনের ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, আমরা সবসময় চেয়েছি এবং এখনো চাই। আর একটা জিনিস হলো কি, বাস্তব সত্য বিষয়টা হলো বিএনপি যখনই হেরে যায় তখনই ওনারা বলেন যে আসলে নির্বাচন কারচুপিপূর্ণ, অগ্রহণযোগ্য, অবাস্তব এবং এই নির্বাচন আমরা মানি না। এখন এই সংস্কৃতি তো আজকে নতুন করে আমরা দেখি না। যাই হোক, আমরা আবার একটা বড় আলোচনা প্রমাণ কিন্তু হয়ে গেছে 5 জানুয়ারির নির্বাচনের পরে যখন প্রথম উপজেলা হলো, প্রথম এবং দ্বিতীয় ধাপে যখন নর্থ বেঙ্গলে দেখা গেল যে আমি 80 এই আসন ক্ষেত্রে পেয়ে একটি গেছে কথা বলবো। না, শেষ, আমরা আমাদের তার আগে কিন্তু হয় নাই। এটা কেন তার হবে? আগে কিছু কিন্তু কিছু হয় নাই। এলাকাতে না, জিতে বিএনপির ভোট রাষ্ট্রীয় বেশি, ক্ষমতাটাকে কিছু কিছু কুক্ষিগত এলাকাতে করাটাই না, না, প্রধান কিছু রাখবে। এলাকাতে দেখেন, বিএনপির এইটা থাকলে ভোট তো পারবেন। বেশি, কিছু এলাকাতে আমার মনে হয় যে আমরা সবাই এটা যেতে নাই। না, তাজুল ভাই, আজম ভাই, প্রিন্স ভাই, আমরা সবাই মনে বাংলাদেশকে অভিনন্দিত করতে পারি, যদিও খেলা শেষ হয়নি, তবে বাংলাদেশ নিশ্চিত জয়ের পথে, এবং আমরা বাংলাদেশকে একটু অভিনন্দন জানাই সবাই মিলে। বাংলাদেশ, আমরা বাংলাদেশকে অভিনন্দন এবং বাংলাদেশ ক্রিকেট দল, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে জিতে আমরা অভিনন্দিত করি, মানুষ ভোটে আসুক। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।